হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টার স্টার্ট করতে চলেছি এবং সেটা পুনম দালাল দহিয়া ম্যামের যে এনশিয়েন্ট হিস্ট্রি বা মিডিভাল হিস্ট্রি বইটা আছে সেটা। তো এই যে চ্যাপ্টারটা আমি পড়াবো, এই চ্যাপ্টারটার পরে আমরা যে ব্যাচে এই ক্লাসটা দেবো এবং সেই ব্যাচ বা ইউটিউব ওয়াইজ আমি আগামী কাজ তোমাদেরকে বলে দেবো। তো চলো আমাদের এই চ্যাপ্টারটা স্টার্ট করা যাক। দেখো, তোমরা যখন ইতিহাস পড়া শুরু করছো সেক্ষেত্রে দুখানা বড় এক্সাম যদি আমি নিই, একটা হচ্ছে ইউপিএসসি আর একটা যদি ডাব্লিউবিসিএস নিই, তোমরা এই দুটোর মধ্যে যে কোনো এক্সামেরই প্রিপারেশন নাও না কেন, ইনক্লুডিং এনি আদার এক্সামস যেগুলো কম্পিটিটিভ এক্সামের মধ্যে পড়ে, এবং সেখানে যদি ইতিহাসে অর্থাৎ সেখানে যদি সিলেবাসে ইতিহাস থাকে অর্থাৎ হিস্ট্রি, তাহলে কিন্তু তোমাকে এই চ্যাপ্টারটা পড়তেই হবে। এই চ্যাপ্টারটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সের মধ্যে পড়ে। আমি আবার রিপিট করবো এই কথাটা, তোমরা মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে, ইতিহাস যদি কোনো চাকরির সিলেবাসে থাকে, এবং যেটা আমার জানা প্রায় 99% চাকরির সিলেবাসেই আছে। ইতিহাস ছাড়া চাকরির সিলেবাস সাধারণত হয় না, এক্সেপ্ট এসএসসির কিছু কিছু এক্সামস অ্যান্ড অল। তো সেক্ষেত্রে যেখানে যেখানে ইতিহাস আছে সেখানে সেখানেই কিন্তু এই বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। আর যারা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ বা সিভিল সার্ভিসের লেভেলে প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু এনশিয়েন্ট আর মিডিভাল হিস্ট্রি পড়তে গেলে এই বইটি একটি খুবই গ্রহণযোগ্য বই বলেই আমার ধারণা। আর সেই কারণেই আমি এই বইটার পুঙ্খানুপুঙ্খ অ্যানালাইসিস তোমাদের সামনে তুলে ধরছি। আমার পরিচয় সুমিত স্যার, আমি একজন সিভিল সার্ভিস ফ্যাকাল্টি। তো এটা হচ্ছে চ্যাপ্টার 1, পুনম দালাল দহিয়া। তো প্রথমে আমরা জানবো যে প্রি হিস্ট্রি ফেজটা কি, অর্থাৎ ইতিহাস শুরু হওয়ার আগে যে মুহূর্ত সেটা আমরা জানবো। তো এখানে বলা হচ্ছে, দ্য ইংলিশ ওয়ার্ড হিস্ট্রি কামস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড হিস্টোরিয়া, মিনিং এনকোয়ারি, নলেজ অ্যাকোয়ার্ড বাই ইনভেস্টিগেশন। অর্থাৎ প্রথমে এটা জানানো হচ্ছে যে ইংরেজি শব্দ যার নাম ইতিহাস বা হিস্ট্রি, সেটা এসেছে একটা গ্রিক শব্দ থেকে যার অর্থ হিস্টোরিয়া। হিস্টোরিয়ার অর্থ হচ্ছে এটাই যে কোনো কিছু সম্পর্কে এনকোয়ারি করা, এবং সেই এনকোয়ারির পর সেটা থেকে জ্ঞান অর্জন করা, এবং সেই জ্ঞান অর্জনটা যাতে শুরু হয় ইনভেস্টিগেশনের মাধ্যমে। আমরা কিছুটা এখানে সাইন্টিফিক একটা মেথড দেখতে পাচ্ছি, পরীক্ষা, পর্যবেক্ষণ এবং সেখান থেকে সিদ্ধান্ত, সেরকমই একটা বিষয় হচ্ছে ইতিহাস। So it corresponds to the study of the past and throws light on the various past events of significance which shaped and evolved human experiences. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এটা এমন একটা পড়াশোনা, এটা এমন একটা ব্রাঞ্চ পড়াশোনা যেটা আমাদের অতীত নিয়ে স্টাডি করে। কারণ আমরা জানি অতীত নিয়ে পড়াশোনাটাই যখন আমরা ঠিকঠাকভাবে করব, সেটা সম্পর্কে আমাদের কাছে নলেজ থাকবে, এবং সেটাকে যখন আমরা লিখে রাখতে পারবো বা কোনো দলিল হিসাবে রাখতে পারবো, সেটা ইতিহাস। তো সেক্ষেত্রে এখানে সেটাই বলা যে স্টাডি অফ দ্য পাস্ট, অর্থাৎ পাস্টের একটা স্টাডি রাখা এবং বিভিন্ন পাস্ট ইভেন্টের উপরে যথাযথ একটা আলোচনা করা, যেটা কিনা আজকে দাঁড়িয়ে কিংবা বিগত সময় মানুষদের হিউম্যান এক্সপিরিয়েন্সেস কেমন ছিল, তারা কেমন করে থাকতো, তাদের চারদিকটা কেমন ছিল, এই সব কিছু নিয়ে বলে, সেটাই ইতিহাস। হিস্ট্রি ইজ ফার্দার ডিভাইডেড ইন্টু প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি অ্যান্ড হিস্ট্রি। আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আই গেস এই কালারটা উইল বি ওকে। তো এখানে ইতিহাসকে তিনটে ভাগে ভাগ করার কথা বলা হচ্ছে, একটা প্রি হিস্ট্রি, একটা প্রোটো হিস্ট্রি এবং আর একটা হিস্ট্রি। তো আমরা প্রথমেই আশা করি যারা প্রথমবার ইতিহাস পড়ছে তারা একটু অবাক হবে যে প্রি হিস্ট্রি প্রোটো হিস্ট্রি বিষয়টা কি, কারণ হিস্ট্রি নাম তো আমরা শুনেছি। আমি এরপর আস্তে আস্তে এই ক্লাসটা কন্টিনিউ করতে থাকবো, তো আশা করি তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। তো দ্য ইভেন্টস occurring before the invention of writing are considered the domain of prehistory. ওকে, অর্থাৎ যে সমস্ত ঘটনা লেখা অর্থাৎ রাইটিং আবিষ্কার হওয়ার আগে হয়েছে, অর্থাৎ যখন রাইটিং আবিষ্কার হয়নি তখন যে ঘটনাগুলো হচ্ছিল, সেই ঘটনাগুলোকে তো কোথাও লিখে রাখা হয়নি, তাই আমাদের কাছে ঠিকঠাকভাবে সেগুলোর তথ্য হয়তো নেই। সেই ব্যাপারগুলোকে আমরা প্রি হিস্ট্রি বলি। কিংবা হয়তো সেই সময় রাইটিং আবিষ্কার হয়েছে, বাট সেই রাইটিংটা কিন্তু মানুষ পড়ে উঠতে পারেনি, অর্থাৎ ওটা ডেসিফার্ড হয়নি। যেহেতু ডেসিফার্ড হয়নি, সেই কারণে কিন্তু ওটাকেও প্রি হিস্ট্রির মধ্যে ফেলা যেতে পারে। তো which is generally represented by the three stone ages. তো প্রি হিস্ট্রিকে সাধারণত একদম শুরু থেকে যদি আমরা দেখি, তো তিনখানা স্টোন এজ দিয়ে বিচার করা হয়। ওকে, এখানে আবার প্রোটো হিস্ট্রির কথা যদি বলি, বলা রয়েছে ডিফাইনিং প্রোটো হিস্ট্রি ইজ রাদার ডিফিকাল্ট অ্যাজ ইট হ্যাজ বিন ডিফারেন্ট কনোটেশনস। আমি আগের বারেও আমার যখন পেইড ক্লাস নিই
বা এই ভিডিওটা যেখানেই যাক না কেন, প্রত্যেকেই মাথায় রেখো, স্মাইল স্টাডি পেইড ক্লাসে আমি সবসময় এই কথাগুলো বলেছি, আমার ব্যাচে অলওয়েজ বলেছি যে প্রোটো হিস্ট্রি যে বিষয়টা, প্রোটো হিস্ট্রি বিষয়টা কিন্তু ঐতিহাসিকদের বিভিন্ন মতামত আছে, কিন্তু আমি এই বইটির পরিপ্রেক্ষিতে যে মতামত সেটা আমি তোমাদের সাথে আলোচনা করব। তো জেনারেলি it refers to a period of between prehistory and history during which a culture or civilization, এই পার্টটা একটু মাথায় রাখবে, during which a culture or civilization, ওকে, অর্থাৎ যে সময়টাতে কোনো কালচার বা সিভিলাইজেশন হ্যাজ নট ইয়েট বিন ডেভেলপড writings but are mentioned in the written records of contemporary literate civilization। অর্থাৎ আগে আমরা এই বিষয়টা সম্পর্কে জানার চেষ্টা করব, সেটা হচ্ছে যে প্রি হিস্ট্রি এবং হিস্ট্রি, আমরা তো তিনটে পার্ট দেখেছি, তো প্রি হিস্ট্রি আর হিস্ট্রির মাঝের এমন একটা সময়ে যে সময়টাতে হয়তো কোনো সংস্কৃতি কিংবা কোনো সভ্যতা এক্সিস্ট করতো, কিন্তু তারা লিখতে পড়তে হয়তো জানতো না বা তাদের লেখার ধরন ডেভেলপড হয়নি কিংবা আমরা ডেসিফার্ড করতে পারিনি, কিন্তু তাদের কথা তাদের সমসাময়িক বিভিন্ন শিক্ষিত সভ্যতায় লেখা আছে, যাদের থেকে আমরা পড়ে জানতে পারি এই সভ্যতাগুলো সম্পর্কে, যাদের সময় রাইটিং ডেভেলপ হয়নি, তো সেটাকে আমরা প্রোটো হিস্ট্রি ফেজে ফেলতে পারি। ওকে, তো একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, দ্য স্ক্রিপ্ট অফ দ্য হারাপ্পান সিভিলাইজেশন রিমেইনস আনডেসিফার্ড। আমি একটু আগেই বলছিলাম যে যেখানকার আনডেসিফার্ড অবস্থায় রয়ে গেছে যাদের রাইটিংস, তো সেটাও কিন্তু প্রোটো হিস্ট্রির মধ্যে ফেলা যেতে পারে বলেও এই 2023-24 যখন আমরা ভিডিওটা দিচ্ছি সেই অনুযায়ী ধারণা। তো however, since its existence is noted in Mesopotamian writings, it is considered a part of proto-history। অর্থাৎ তাদের সঙ্গে যে সমসাময়িক ব্যবসা ছিল আমাদের হরপ্পা সিভিলাইজেশনের, তাদের কাছে কিন্তু হরপ্পার ব্যাপারে বেশ কিছু জিনিসপত্র লেখালেখি পাওয়া গিয়েছে, তো সেই জন্য এটাকে প্রোটো হিস্ট্রি বলা হয়। Similarly, the Vedic civilization from 1500 to 600 BCE had an oral literary tradition. Though they did not take to literary writing, they can be thus be considered a part of proto-history as well। অর্থাৎ আমরা যদি সিন্ধু সভ্যতার কথা বলি, তাহলে তো আমরা জানতাম যে সেই সময়টা যে রাইটিংটা আমরা পেয়েছি, এই মুহূর্তে যেটা পাওয়া গেছে সেটা ডেসিফার করা যায়নি, অর্থাৎ পড়া যায়নি এরকম বা পাঠোদ্ধার করা যায়নি। তেমনি কিন্তু বৈদিক যুগের কথাও যদি আমরা দেখি, তো বৈদিক যুগে কিন্তু বেদ আমরা প্রত্যেকেই জানি যে জেনারেশন বাই জেনারেশন শুনে মুখস্থ রাখতে হতো, যে কারণে আমরা বেদকে কিন্তু শ্রুতি বলি, কারণ শ্রবণের দ্বারা বেদকে কিন্তু মনে রাখতে হতো, আর যেহেতু শ্রবণের দ্বারা বেদকে মনে রাখতে হতো, তো সেই জন্য কিন্তু সেটাকে আমরা শ্রুতিও বলে থাকি, এবং সেই কথাটাই এখানে বলা হচ্ছে যে তাহলে যেহেতু সেটাকেও কোনো রাইটিং এর মাধ্যমে আনা হতো না, তো সেই সময়কার কালচারটাকেও কিন্তু আমরা প্রোটো হিস্ট্রিক কালচার বলতে পারি। তো এরপর আমরা কি দেখতে পাচ্ছি, আর্কিওলজিস্ট কনসিডার নিওলিথিক অ্যান্ড চ্যালকোলিথিক কালচার্স টু বি আ পার্ট অফ প্রোটো হিস্ট্রি। The study of the past after the invention of writings and the study of literate societies based on the written and archaeological sources constitute history। এখানে কি দাঁড়ালো, তাহলে আমরা বুঝতে পারছি যখন রাইটিং এর আবিষ্কার হলো এবং যখন আমরা বিভিন্ন লিটারেট সোসাইটি অর্থাৎ শিক্ষিত যে সমস্ত জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গা থেকে তাদের তথ্য পাচ্ছি এবং নৃতাত্ত্বিক এভিডেন্স পাচ্ছি, তখন গিয়ে তৈরি হলো ইতিহাস। অর্থাৎ এখানে তোমরা কি বুঝতে পারলে, প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি এবং হিস্ট্রি। এরপর আমরা আরো এগোতে থাকবো। দ্য হিস্ট্রি অ্যান্ড আইডেন্টিটি অফ হিউম্যান সেটেলমেন্টস ইন ইন্ডিয়া গো ব্যাক টু প্রি হিস্ট্রিক টাইমস। অর্থাৎ যদি আমাদেরকে ভারতবর্ষের যে জনবসতি বা প্রথম জনমানব কোথায় এসেছিল সেই বিষয়টা যদি জানতে হয়, তো আমাদেরকে কিন্তু প্রি হিস্ট্রিক টাইমে অর্থাৎ প্রাগৈতিহাসিক টাইমে ফিরে যেতে হবে। The credit for doing an early extensive study of Indian prehistory go to Robert Brute Futzer, who discovered what was probably the first Paleolithic tool discovered in India, the Pallavaram hand axe। অর্থাৎ আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই বিষয়টা, সেটা হচ্ছে যে যখন আমাদের এই ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে আমরা ধারণা রাখতে চলেছি, সেই সময় রবার্টস ব্রুস ফুট নামে একজন খুব মস্ত মানুষ ছিলেন, যিনি সেই সময়টাতে একদম প্রথমে একটা দারুণ স্টাডি বা দারুণ পড়াশোনা চালিয়েছিলেন ভারতবর্ষের প্রি হিস্ট্রি সম্পর্কে। সেই জন্য আমরা ওনার নামটা মনে রেখেছি। হি ওয়াজ দ্য ফার্স্ট পারসন হু ডিড অ্যান এক্সটেন্সিভ স্টাডি অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রি, এবং তিনি বুঝতে পেরেছিলেন যে হয়তো এটা প্রবাবলি প্রথম প্যালিওলিথিক টুল, যেটার নাম ছিল পাল্লভারাম হ্যান্ড এক্স। লেটার হি ডিসকভার্ড আ লার্জ নাম্বার অফ প্রি হিস্ট্রিক সাইটস ইন সাউথ ইন্ডিয়া, এবং তিনি তারপর কি পেলেন, উনি সাউথ ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে প্রি হিস্ট্রিক সাইট কিন্তু উদ্ধার করলেন। দ্য কন্ট্রিবিউশন অফ স্যার মর্টিমার ভিলার ইজ ইকুয়ালি সিগনিফিকেন্ট। আমরা মর্টিমার ভিলারের নাম জানি, তো তারও কন্ট্রিবিউশন এখানে ইকুয়ালি সিগনিফিকেন্ট।
as his efforts greatly contributed towards our knowledge of, অর্থাৎ সে যে সমস্ত এফর্টগুলো দিয়েছিল সেটা আমাদের কোন নলেজে কাজে লেগেছে আমরা এখানে দেখব, দ্য প্রি হিস্ট্রিক্যাল কালচার অফ ইন্ডিয়া অ্যান্ড সিকোয়েন্স, অর্থাৎ মর্টিমার হুইলার যে কাজটা করেছেন তাতেও কিন্তু ভারতবর্ষের যারা পড়াশোনা করছে কিংবা যারা আগেও পড়েছে তারা বুঝতে পেরেছে যে আমাদের প্রাগৈতিহাসিক কালচারটা এবং তাদের ক্রনোলজিটা কিরকম ছিল। On the basis of geological age, the type of technology of stone tools and substances base, the Indian Stone Age is classified primarily into 3 types. অর্থাৎ আমরা যদি ভৌগোলিকভাবে বা আমাদের জিওলজিক্যাল এজ অনুযায়ী দেখি তাহলে কিভাবে এটাকে আমরা ভাগ করতে পারি। তো ইন্ডিয়ান স্টোন এজের কথা এখানে যদি দেখি, ওল্ড স্টোন এজ বা প্যালিওলিথিক যেটা 5 লক্ষ থেকে 10,000, লেট স্টোন এজ বা মেসোলিথিক 10 থেকে 6,000 এবং নিউ স্টোন এজ বা নিওলিথিক 6,000 থেকে 1,000। এই তিনটে তোমাদের যদি অবজেক্টিভ স্টাইলের প্রশ্ন আসে কিংবা যদি রাইটিংয়েও আসে, অর্থাৎ তুমি ইউপিএসসি দেবে কিংবা ডাব্লিউবিসিএস এ যেভাবে প্যাটার্নটা চেঞ্জ হতে চলেছে এই সমস্ত জায়গা থেকে যদি আসে তোমাকে কিন্তু এগুলো একটু ভালো করেই প্র্যাকটিসে রাখতে হবে, কারণ লেখার ধরনটা বেশ ভালো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আর জেনারেল টাইম রেঞ্জ ইজ স্পেসিফাইড অ্যাজ দেয়ার ইজ এ গ্রেট ডিল অফ ভেরিয়েশন ইন দ্য ডেটস ফর ডিফারেন্ট সাইটস, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইপের রেটস দেওয়া আছে, বাট এইটাকে একটা জেনারেল আইডিয়া অনুযায়ী আমরা ধরছি। এরপর আমরা পরপর দেখব প্যালিওলিথিক এজের সম্পর্কে, মেসোলিথিক এজের সম্পর্কে এবং নিওলিথিক এজের সম্পর্কে। এগুলো সবটা কিন্তু তোমাদেরকে সরকারি চাকরির পরীক্ষাগুলির জন্য পড়তে হবে। তো আমি প্যালিওলিথিক এজের ব্যাপারে যদি এবার দেখি, এখানে আমি কি দেখতে পাচ্ছি, প্যালিওলিথিক এজের এখানে ক্লিয়ারলি বলা রয়েছে হান্টার্স অ্যান্ড ফুড গ্যাদারার্স। আমরা এই পড়াটা শুরু করার আগেই একটা ধারণা পাচ্ছি যে হান্টার্স এবং ফুড গ্যাদারার্সের অর্থ হচ্ছে একদল মানুষজন ছিল যারা পশু শিকার করতো এবং পশু শিকার করে হয়তো তাদেরকে আর কি রেখে দিত নিজেদের গুহার মধ্যে বা যারা যেখানে বসবাস করতো, যাতে তাদেরকে বারবার না খাবার খুঁজতে যেতে হয়। এরকম একটা বেসিক আইডিয়া পাচ্ছি। তো চলো এবার আমরা এটা শুরু করি, কি বলতে চাইছি এখানে। তো দ্য প্যালিওলিথিক এজ ইজ দ্য আর্লিয়েস্ট পিরিয়ড অফ দ্য স্টোন এজ, অর্থাৎ স্টোন এজের সব থেকে প্রাচীন পিরিয়ডের নাম হচ্ছে প্যালিওলিথিক এজ। এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, এইগুলো যদি ডেসক্রিপটিভও দাও যদি অবজেক্টিভও দাও, এই পিঙ্ক পিঙ্ক করে হাইলাইটেড পয়েন্টগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তো হুইচ ডেভেলপড ইন দ্য প্লেস্টোসিন পিরিয়ড অর দ্য আইস এজ, অর্থাৎ আইস এজ বা প্লেস্টোসিন পিরিয়ড এই সময়টাতে কিন্তু প্যালিওলিথিক টাইমটা ছিল। তো ইট ওয়াজ, এই প্লেস্টোসিনের কথা যদি জানো তো প্লেস্টোসিন মিওসিন এই যে পিরিয়ডগুলো এগুলো তোমরা যখন ভূগোল পড়বে তোমরা এগুলো সম্পর্কে ডিটেলসে জানতে পারবে, কিন্তু যখন আমি পড়াবো। So it was spread in practically all parts of India except the alluvial plains of the Indus and Ganga, অর্থাৎ এটা ছড়িয়ে গিয়েছিল সব দিকে এই ভারতবর্ষে, শুধুমাত্র আমাদের যে সিন্ধু এবং গঙ্গার যে পলিমাত্রিক জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে নয়। এই অ্যালুভিয়াল প্লেইনস মানে হচ্ছে সেই কথা যেটা পলিমাটি দিয়ে তৈরি হয়েছে। The Paleolithic man of India are said to have been belonged to the Negrito race and lived in caves and rock shelters, অর্থাৎ এটা ধরা হচ্ছে, আমরা সত্যি জানি না যে সেই সময় আসলে কি হয়েছিল, তবে আমরা একটা আইডিয়া করতে পারি যতটা প্রমাণ আমরা পেয়েছি তার ভিত্তিতে। বাকিটা ভগবান যদি কোথাও এক্সিস্ট করেন হয়তো তিনি বলতে পারবেন। ওকে, তো সেক্ষেত্রে এখানে আমি একটা কথা বলতে চাই, এখানে এটাই বলা রয়েছে যে এখানে একটা আইডিয়া করা হচ্ছে যে আমাদের যারা প্রাচীন সময়কার অর্থাৎ প্যালিওলিথিক ম্যান ছিল, এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ প্যালিওলিথিক ম্যানরা, তারা কিন্তু ভারতবর্ষে একটা নিগ্রিটো রেস থেকে বিলং করতো, অর্থাৎ নিগ্রো টাইপের রেস থেকে বিলং করতো এবং তারা বিভিন্ন গুহায় থাকতো বা রক শেল্টার অর্থাৎ গুহার টাইপের তৈরি করা যে সমস্ত কেভসগুলো আছে ছোট ছোট শেল্টার সেখানে থাকতো। তো এখানে বলা রয়েছে দে ওয়ার ফুড গ্যাদারিং পিপল হু লিভড অন হান্টিং অ্যান্ড গ্যাদারিং ওয়াইল্ড ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। They had no knowledge of agriculture, house building, pottery or any metal. It was only in later stages that they attained the knowledge of fire. আমি এটা একটু একেবারে পড়ে দিলাম স্টুডেন্টস, তোমাদেরকে এবার মানেটা বলে দিচ্ছি। তো বলা রয়েছে যে এখানে এরা ছিল সাধারণত খাদ্য সংগ্রহকারী যারা হান্ট করা অর্থাৎ শিকার করা এবং গ্যাদার করতো ওয়াইল্ড ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। তো এখানে একটা পার্থক্য আছে, যারা প্রথমবার পড়ছে বা প্রথমবার চাকরি পরীক্ষা দেবে, হান্টিং আর গ্যাদারিং এর মানে কিন্তু ভেবো না যে এরা ওয়াইল্ড ফ্রুটটাও হান্ট করতো। ওয়াইল্ড ফ্রুট কিন্তু হান্ট করা যায় না, গাছের ফলকে শিকার করতে হয় না। তো গ্যাদার করতো পেরে এবং হান্ট মানে কিন্তু পশু শিকার শুরু হয়েছে, এটা মাথায় নেব। তো তাদের কাছে সেই সময় এগ্রিকালচারের নলেজ ছিল না, খুব ন্যাচারাল এগ্রিকালচারের নলেজ থাকলে কাউকে জীবনের ঝুঁকি নিয়ে ওয়াইল্ড ফ্রুট নিশ্চয়ই ক্যাচ করতে হয় না, এটা আমরা বুঝতেই পারছি। এছাড়া তারা বাড়ি বানাতে জানতো না, পটারির সেন্স ছিল না, মেটালের সম্পর্কে সেন্স ছিল না। ইট ওয়াজ অনলি ইন লেটার স্টেজেস যে তারা এই সমস্ত সেন্সগুলো পেয়েছে, তার সাথে কি পেয়েছিল, আগুনের নলেজ পেয়েছিল। ওকে, তো
তো man during this period used the tools of unpolished, undressed rough stones. অর্থাৎ তখন যেহেতু পালিশ করতে জানতো না, হয়তো একটা পাথর পেলো, সেই পাথরটার সঙ্গে আরও একটা পাথরকে যুক্ত করে একখানা আনপলিশড এবং আনড্রেসড একটা রাফ স্টোনের মতো কিছু একটা বানানো। সেগুলোর মধ্যে হ্যান্ডেক্স ছিল, ক্লেভার্স ছিল, চপার্স ছিল, ব্লেডস ছিল, স্ক্র্যাপার্স ছিল, এই সমস্ত জিনিসপত্র ছিল। পরে কিন্তু এগুলোই ছিল, কিন্তু সেগুলো আরও পলিশড হয়ে গেছে, আরও পাওয়ারফুল হয়ে গেছে সেরকম। তো since the stone tools were made of a hard rock called quartzite, Paleolithic men are therefore also called quartzite men in India. অর্থাৎ যেহেতু এই সময় যে সমস্ত টুলসগুলো, ধরো একটা হ্যান্ডেক্স তৈরি হচ্ছে, যে টুলসগুলো তৈরি হচ্ছে সেটা কোয়ার্টজাইট দিয়ে তৈরি হতো। ওকে, তো সেই কোয়ার্টজাইট দিয়ে যেহেতু তৈরি হতো, তাই তাদেরকে কোয়ার্টজাইট মেন বলা হয়। ওকে, তো এই পার্টগুলোতে যার যেখানে অসুবিধা থাকবে ডেফিনেটলি লেট মি নো। এর পরের পার্ট একটু টুলসগুলোকে তোমাদের সঙ্গে পরিচিতি করাচ্ছি। এই সমস্ত টুলসগুলো তোমরা দেখতে পাচ্ছ, তারা এগুলো বানাতো প্যালিওলিথিক টুলস। তোমাদেরকে প্যালিওলিথিক টুলস সম্পর্কেও একটু ধারণা রাখতে হবে। তো এখানে প্যালিওলিথিক টুল সম্পর্কে বলা রয়েছে যে দ্য প্যালিওলিথিক এজ ইজ ডিভাইডেড ইন্টু 3 phases অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ স্টোন টুলস। অর্থাৎ 3 ভাগে প্যালিওলিথিককে ভাগ করা হচ্ছে, এবং সেটা কিসের ভিত্তিতে করা হচ্ছে? স্টোন টুলস কোন সময়কার লোকেরা কিরকম ভাবে ব্যবহার করেছে। একটা হচ্ছে লোয়ার প্যালিওলিথিক, একটা মিডিল, একটা লেটার। এটা কিভাবে হয়েছে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। ধরো এই হচ্ছে মাটির সারফেস, খোঁড়া আরম্ভ হচ্ছে। ওকে, তো খুঁড়তে খুঁড়তে ওরা ধরো এতটা অবধি নেমেছে, তো স্বাভাবিকভাবেই এইখানে গিয়ে যেটা পাবে বা এইখানে গিয়ে যেটা পাবে, এরকম তিনটে যদি ভাগ করি, তো সবার নিচে যেটা পাচ্ছে সেটাই খুব স্বাভাবিকভাবেই আর্লি, সেই জন্যই তো লোয়ার। অর্থাৎ সবার নিচে গেছে, তো ওদের মনে হয়েছে এটা আর্লি, এবং তার মাঝেরটা মিডিল, এবং যেটা একদম খুঁড়ে ওপরে পেয়েছে দ্যাট ইজ আপার। এবার আশা করি প্রত্যেকে বুঝতে পারছে যে আর্লিটাকে কেন লোয়ার বলছে এবং লেটারটাকে কেন আপার বলছে। এবং হতে পারে হয়তো ভবিষ্যতে আরও করা হবে, হয়তো এই আর্লিটা এইখানে মিডিলের মধ্যে অ্যাড হয়ে যাবে, এইভাবে বিষয়টা। অর্থাৎ পুরোটাই কিন্তু তোমাদেরকে বলে রাখি স্টুডেন্টস, পুরোটাই কিন্তু খনন কার্যের ভিত্তিতে হচ্ছে। ওকে, তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিরকম কিরকম স্টোন টুলস ব্যবহার করা হয়েছিল এবং সেগুলোর মধ্যে পার্থক্য কি আছে, যদি প্রশ্ন আসতে পারে এই সমস্ত জায়গা দিয়ে। তো প্রথমে যদি আমরা লোয়ার প্যালিওলিথিক বলি, তো সেখানে হ্যান্ডেক্স, চপার্স, ক্লিভার্স, চপিং এর জন্য, ডিগিং এর জন্য, এইসবের জন্য ব্যবহার করা হতো, অর্থাৎ খোঁড়াখুড়ির জন্য করা হতো। সেখানে কিন্তু আমরা যদি মিডিলের কথা বলি, তো মিডিলটা ইউজ অফ স্টোন টুলস মেড অফ ফ্লেক্স, মেইনলি স্ক্র্যাপার্স, বোরার্স, পয়েন্টস, ব্লেড লাইক টুলস। অর্থাৎ ওই সময়টা যদি খোঁড়ার মতো করে জিনিস থাকতো, তো এইখানটা কিন্তু মানে ভয়ঙ্কর শার্পের দিকে কিন্তু মানুষজন এগাচ্ছে। এবং লেটারে প্যারালাল সাইডেড ব্লেডস, অর্থাৎ দুই দিকে ব্লেডস থাকছে, এবং বোন টুলস থাকছে। বোন টুলসটা কি পশু পাখির হাড় দিয়ে করে। তো আমরা অ্যাডভান্সমেন্ট দেখতে পাচ্ছি, এবং আমরা দেখবো যে প্রথমটা কোথায় পাওয়া গেছে, সোন অ্যান্ড সোহান ভ্যালি, যেটা পাকিস্তানে আছে, কাশ্মীর, থর এসবে পাওয়া গেছে। এবং তার পরেরটাও সোনে পাওয়া গেছে, নর্মদা, তুঙ্গভদ্রা। এবং এখানে দেখতে গেলে ফাউন্ড ইন অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, মহারাষ্ট্র, সেন্ট্রাল এমপি, সাউদার্ন ইউপি। তো এইগুলোকে একটু মনে রাখতে হবে যে কোথায় কোথায় পাওয়া গেছে। এবং এছাড়া আমরা যদি সময়টা দেখি, এখানে তো এছাড়া দেখতে পাচ্ছ বেলান ভ্যালি আছে এদিকে, যেটা মির্জাপুরে। এদিকে মিডিলটার কথা বলতে গেলে এটা পেশোয়ারের পাকিস্তানে আগে পাওয়া গিয়েছে, এবং ছোটনাগপুরের এদিকে কিছু বোন টুলস পাওয়া গেছে কার্নওয়ালের সামনে। এবং তোমাদেরকে রিকোয়েস্ট করবে এইগুলোকে কিন্তু নোটস করে মুখস্থ রাখতে পারো বা লিখে লিখেও মুখস্থ রাখতে পারো। অত্যন্ত পড়াশোনার সাথে কিন্তু এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। এরপর যদি আমরা সময়কাল দেখি, তো সময়কাল তো আমরা একটু আগেই পড়েছি, 5 lakhs to 50,000, 50,000 to 40,000, 40,000 to 10,000। এই টোটালটা হচ্ছে প্যালিওলিথিকের টাইম, কারণ এরপরে কিন্তু মেসোলিথিক আর নিওলিথিক আছে। তো কভার্স দ্য গ্রেটার পার্ট অফ দ্য আইস এজ। এইটা আইস এজের সেই সময়কার পরিস্থিতি আমাদেরকে দেখায়। আমাদের অনেকের কাছেই ধারণা আছে আইস এজের আগেই যারা এক্সিস্ট করতো তাদেরকেই আমরা ডাইনোসর বলি। তো ডাইনোসরের পরবর্তী যুগও আমরা এটা বলতে পারি, বললে খুব একটা ভুল হবে না। Established only 1960 by Shankalia was named Nevasar Industry after the site of Nevasa. ওকে, এটা মহারাষ্ট্রে গেলে এই নামটা তোমরা অনেকেই শুনে থাকবে। তো এটাও এস্টাবলিশড হয়েছিল সাইটটা, অর্থাৎ আইস এজের পরে, এবং এটা আইস এজের পর থেকেই কভার করে, এবং এই সাইটটা ওইখানটাতে হয়েছিল। এবং তারপরের কথা বললে হোমো সেপিয়েন্স ফার্স্ট অ্যাপিয়ার্ড অ্যাট দ্য এন্ড অফ দিস প্লেস। অর্থাৎ যে সমস্ত মানুষদেরকে আমরা দেখতে পাই, অর্থাৎ তুমি, আমি, আমরা যারা প্রত্যেকেই পড়াশোনাটা করছি, আমরা সবাই কিন্তু তাদের মতে হোমো সেপিয়েন্সের মধ্যে পড়ি। তো আমাদের কিন্তু উদ্ভব হয়েছিল ধরা হয় যে এই ফেজের এন্ডে, অর্থাৎ আমাদের আগেকার মানুষজন এসে গিয়েছিল, বাট তাদেরকে সেপিয়েন্স বলা হচ্ছিল না। ওকে, তো কোইনসাইডেড উইথ দ্য লাস্ট ফেজ অফ দ্য আইস এজ when the climate become comparatively warm and less humid। অর্থাৎ যেই মুহূর্তে প্যালিওলিথিকের শেষের দিকে যাচ্ছে, এই পার্টটা মাথায় রাখবে, এটা খুব ইন্টারেস্টিং পার্ট। আমরা কিন্তু এখন যেটা দেখছি, আমাদের হিউম্যান হিস্ট্রি বা পৃথিবী তৈরির হিস্ট্রিটাকে পুরো দেখতে পাচ্ছি। এই ধরো
আর্লি প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক, আর আমি ধরবো যে এটা এখনকার আর কি আপার প্যালিওলিথিকই ধরতে পারো তোমরা। তো আর্লিটা হচ্ছে আইস এজের সময়, তারপরে মিডিল এবং আপার মানে লাস্ট পার্ট, এরপরে মেসোলিথিক আসবে, তারপরে নিওলিথিক আসবে। তো এই সময়টাতে কি হতে শুরু করলো, আইস এজের তো বরফ গলতে আরম্ভ করেছে, তাই না? মানে তোমরা যদি এই ফেজটা দেখো 3 নম্বরটা, আইস এজের বরফ গলতে আরম্ভ করেছে, আর সেই অর্থে নেই। তো সেই জন্য কম্পারেটিভলি কিন্তু গরম হতে আরম্ভ করলো আবহাওয়া। ওকে, এরপর আমরা এন্ট্রি করব কিসে, মেসোলিথিক এজে, যেখানে কিনা হান্টার্স অ্যান্ড হার্ডার্সকে পাবো। তো এখানে কিছু আমরা টুলস দেখতে পাচ্ছি, ভ্যারাইটি অফ স্টোন টুলস, এগুলো মেসোলিথিক এজের টুলস, তোমাদের চোখের সামনে আমি রেখেছি, তোমরা এগুলোকে ভালো করে দেখতে পারো। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে প্যালিওলিথিক এজের শুরু থেকে ওগুলো ভোঁতা ছিল, আস্তে আস্তে কিন্তু সেই ভোঁতা ব্যাপারটা কিন্তু অনেকটা শার্প হতে আরম্ভ করেছে। তোমরা এই টুলসগুলো দেখো, আমি একটুখানি হাইলাইটার দিয়ে দেখানোর চেষ্টা করাবো। ওয়েট, তোমরা ভালো করে দেখো, এই যে টুলসটা, এই টুলসটা এগুলো তো আছে, এগুলো তো শার্পলি বোঝা যাচ্ছে, বাট এই টুলসগুলো যদি তোমরা দেখো, একটু ইমাজিন করে দেখো তোমাদের হাতে যদি কোনো একটা পাথর দেওয়া হয় এবং সেটাকে যদি তোমরা ধার করতেই না জানো, তাহলে কিন্তু সেটা এইরকম টুলসের আকার নেবে না। তো অর্থাৎ মেসোলিথিক এজে যে আমরা দেখতে পাচ্ছি এই টুলসগুলো, এগুলো বেসিক্যালি লেটার প্যালিওলিথিক এজের টুলস। এটা তবেই তো মেসোলিথিক এজটা স্টার্ট হলো। তো সেই যে টুলসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু একদম শুরুর দিকে ছিল না, শুরুর দিকে কিন্তু এইরকম ভোঁতা ভোঁতা টুলস ছিল। এই যে এইগুলো যে দেখতে পাচ্ছ, এইগুলো, এবং এইগুলো পরে তো আবার এখানে অ্যাড অন হয়েছে, খুব স্বাভাবিক অ্যাড অন হবেই, কিন্তু এইগুলো একদম সেই সময়কার ট্রেন্ডি এবং রিসেন্ট মেটেরিয়াল ছিল। ওকে, তো আমি আশা করবো একদম গল্পের মতো করে পড়াচ্ছি, তোমরা হয়তো বুঝতে পারবে। তো এর পরের পার্টটা আমরা দেখে নেবো মেসোলিথিক এজের সম্পর্কে। তার আগে আমি একটু দেখে নিতে চাই যে এই ভিডিওটা রেকর্ড হচ্ছে কি হচ্ছে না। আই উইশ ইট ইজ বিং রেকর্ডেড। তো মেসোলিথিক এজ রিপ্রেজেন্টস দ্য ইন্টারমিডিয়েট স্টেজ ইন স্টোন এজ কালচার। অর্থাৎ স্টোন এজ কালচারের একটা ছিল বিগিনার, তারপর ইন্টারমিডিয়েট, তারপর আমরা অ্যাডভান্স কালচার বলতে পারি। তার মধ্যে মধ্যবর্তী কালচারটার নাম হচ্ছে মেসোলিথিক এজ। বোথ মেসোলিথিক অ্যান্ড নিওলিথিক কালচার বিলংস টু দ্য হলোসিন ইরা। আমরা আগেরটা প্লেস্টোসিন বলেছিলাম, এটা হলোসিন ইরা, হুইচ সাকসিডেড দ্য প্লেস্টোসিন ইরা অ্যারাউন্ড 10,000 ইয়ার্স এগো, অর্থাৎ 10,000 বছর আগে, যারা প্লেস্টোসিন ইরাকে পেছনে ফেলে এসেছে। তো এই সময়টা কিন্তু মুখের কথা নয়, একটু ভেবে দেখো, আমরা যারা আজকে 25, 30, 35, 40, 50-এ আছি, আমরা যারা এত লড়াই করছি, কেউ একটা চাকরি পেতে লড়াই করছি, কেউ একটা ব্যবসা করতে লড়াই করছি, কেউ একটা বাড়ি করতে লড়াই করছি, আমরা যেগুলো বানিয়ে যাচ্ছি সেগুলো কিন্তু আজ থেকে জাস্ট 100-150 বছর পর কিন্তু পাস্ট হয়ে যাবে। অর্থাৎ তোমার সব থেকে প্রিয় চেয়ারটা, সেটা কিন্তু আর তুমি বসবে না, সেটা কিন্তু পাস্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু 100 বছরের দামও কিন্তু এই পৃথিবীতে অনেক। তো সেখানে তোমরা কিন্তু ইতিহাস পড়ছো প্রায় 5 লাখ বছরে। তাই এটা কিন্তু বেশ নস্টালজিক একটা পার্ট। তো দ্য মেসোলিথিক ম্যান লিভড অন হান্টিং, ফিশিং, ফুড গ্যাদারিং অ্যান্ড ইন লেটার স্টেজেস অলসো ডোমেস্টিকেটেড অ্যানিমালস। অর্থাৎ আমরা আগে যেটা দেখে এসেছি যে হান্টিং, ফিশিং এগুলো পারতো না তারা, হান্টিংটা পারতো ডেফিনেটলি, বাট অতটাও অ্যাডভান্সড অন হান্টিং ছিল না। হয়তো তখন তাদের অ্যাডভান্সমেন্টটা আসেনি, তার একটা মূল কারণ ছিল হচ্ছে তাদের যে ওয়েপন্সগুলো ছিল ওগুলো অতটা পাওয়ারফুল একদম প্রথম দিকে ছিল না। ধীরে ধীরে তো মিডল প্যালিওলিথিক অ্যান্ড আপার প্যালিওলিথিকের ডেফিনেটলি সেটা হয়ে গিয়েছিল, এবং সেটার তো আমরা আউটকামটা দেখতে পাচ্ছি মেসোলিথিক, অর্থাৎ ওটা ফলটা। তো সেই জন্য পরেও কিন্তু তারা অ্যানিমালকে ডোমেস্টিকেট করাও আরম্ভ করেছিল, এবং আমরা জানতে পারবো এই ডোমেস্টিকেশন অর্থাৎ এই গৃহপালিতকরণ এটা কেন করা হতো। তো one of the key aspects of the Mesolithic age was the reduction in size of the well established tool types. অর্থাৎ এখানে যেটা আমরা মেনলি লক্ষ্য করতে পারি, এইখানকার যে টুলসগুলো সেগুলো কিন্তু আগেকার এজের থেকে একটু হলেও কিন্তু ছোট হয়ে গেছে, এবং যথেষ্ট ভালোভাবেই সেটা বোঝা যাচ্ছিল। দ্য ক্যারেক্টারিস্টিক টুলস অফ দিস এজ ওয়্যার মাইক্রোলিথস, অর্থাৎ ছোট মিনিয়েচার স্টোন টুলস ইউজুয়ালি মেড অফ ক্রিপ্টোক্রিস্টালিন সিলিকা চার্ট, বোথ আর জিওমেট্রিক্যাল এন্ড নন জিওমেট্রিক্যাল সেট। জিওমেট্রিক্যাল মানে হচ্ছে দুদিকে সমান মাপ করে করা হয়েছে, নন জিওমেট্রিক্যাল মানে যেটার এক্সাক্ট কোনো মাপ নেই, জাস্ট বানানো হয়েছে। ওকে, তো এইগুলোকে মাইক্রোলিথস বলা হচ্ছে। তাহলে যদি প্রশ্ন আসে মাইক্রোলিথস আমরা কোন এরায় দেখতে পাই বা কোন এজে দেখতে পাই, আনসার হবে মেসোলিথিক এজ। তো এরপরে দেখা যাচ্ছে দে ওয়্যার নট অনলি ইউজড অ্যাজ টুলস ইন দেমসেলভস বাট অলসো টু মেক কম্পোজিট টুলস, স্পিয়ারহেডস, অ্যারোহেডস অ্যান্ড সিকলস আফটার হ্যাফটিং দেম অন উডেন অর বোন হার্ডল, সাম অফ দ্য আদার অ্যাসপেক্টস অফ মেসোলিথিক এজ। অর্থাৎ তারা কিন্তু বিভিন্ন টাইপের টুলস বানাতো, ইভেন তারা অ্যারোহেডসও বানাতো, বোঝা যাচ্ছে? তো এবং আমরা এবার কিছু আরও এক্সাম্পল দেখবো মেসোলিথিক এজে। এতক্ষণ তো আমরা তাদের কনসেপ্টটা বুঝলাম। প্রথম ব্যাপারটা হচ্ছে পটারি, এখানেও অ্যাবসেন্ট আছে দেখতে পাচ্ছি, পটারি ইজ অ্যাবসেন্ট অ্যাট মোস্ট মেসোলিথিক সাইটস। ওকে, বাট ইট ইজ প্রেজেন্ট অ্যাট লাংঘাজ ইন গুজরাট। ওকে,
লংনাজ ইন গুজরাট এন্ড কাইমুর রিজন অফ মির্জাপুর ইউপি। এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন হতে পারে, মাথায় রেখো যে পটারি তো মেসোলিথিক থেকে অ্যাবসেন্ট ছিল, বাট মেসোলিথিক সাইটসের কোথায় পটারি পাওয়া গেছিল, তো এটা কিন্তু গুজরাটে আর ইউপিতে পাওয়া গিয়েছে। এর পরের পয়েন্ট আমরা দেখব, লাস্ট ফেজ অফ দিস এজ স দ্য বিগিনিং অফ দ্য প্লান্ট কাল্টিভেশন। তো এটার একদম এন্ডে গিয়ে প্লান্ট কাল্টিভেশনের কনসেপ্টটা মানুষ জানতে পেরেছিল বলে ধারণা। হতে পারে হয়তো রিয়েল ওয়ার্ল্ডে অনেক আগেই হয়ে গিয়েছিল, আমরা জানতে পেরেছি প্লান্ট কাল্টিভেশন, যেটা এন্ড থেকে শুরু হচ্ছে। এর পরের পার্টটা দেখবো, দ্য মেসোলিথিক ইরা ইনিশিয়েটেড রক আর্ট ইন প্রি হিস্ট্রি। তো এখানটাতে প্রি হিস্ট্রি যে আমরা গুহা চিত্রগুলো দেখতে পাই, যে গুহা চিত্র থেকে আমরা জানতে পারি কিছুটা হলো তাদের ব্যাপারে, এইটা কিন্তু বেসিক্যালি মেসোলিথিক টাইমে স্টার্ট হয়েছে। অর্থাৎ তোমরা যারা খুব ছোটবেলাতে প্রি হিস্ট্রি পড়েছো একদম 1-2-তে, তারা যে গুহা চিত্রের কথা দেখতে পারতে বা রক আর্ট, সেগুলো কিন্তু মেসোলিথিক এরাতে হয়েছে, আসলে ওগুলো প্যালিওলিথিকের নয়। তো ইন 1867 দ্য ফার্স্ট রক পেইন্টিংস ইন ইন্ডিয়া ওয়ার ডিসকভার্ড অ্যাট, এখানে দেখতে পাচ্ছ সোহাগী ঘাট, অর্থাৎ এটা ইউপির কাইমুর হিলসে আছে, ওখানে প্রথম রক পেইন্টিংস দেখা গিয়েছিল। নাও ওভার 150 মেসোলিথিক রক আর্ট সাইটস হ্যাভ বিন ডিসকভার্ড অ্যাক্রস ইন্ডিয়া। অর্থাৎ মেসোলিথিকের সময়কার প্রায় 150খানা এরকম সাইট কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে আছে, উইচ রিচ কনসেন্ট্রেশন ইন সেন্ট্রাল ইন্ডিয়া, যেখানে কিনা ভীমবেটকা আছে, জারোয়া আছে, ঠিক আছে, সুন্দরগড় আছে, সম্বলপুর আছে, এগুলো সব আছে। তো অ্যানিমালস ডমিনেট দ্য সিনস অ্যাট দ্য মোস্ট মিউরিথিক রক আর্ট সাইটস। অর্থাৎ এই সমস্ত জায়গাতে সাধারণত পশু পাখিরই ছবি আছে, সাধারণত পশুদের আছে, অ্যানিমালসদের পিকচার সব থেকে বেশি পাওয়া যায়। হাউএভার নো স্নেকস আর ডেপিক্টেড, অর্থাৎ কোনো সাপের ছবি কিন্তু পাওয়া যায়নি, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো এইখানে একটা ভীমবেটকা পেন্টিংয়ের আমরা ছবি দেখতে পাচ্ছি, তারা পেইন্ট করেছে, কি সুন্দর করে তারা নিজেদেরকে আঁকতো তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন পেন্টিং করে। এই একটা মানুষ, সে একটা, এটা বোধহয় মোস্ট প্রবলি একটা হর্স, তো এটাকে এরকম কিছুর উপর বসে রয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো দেখলে তোমরা একটা আইডিয়া পাবে, পরে মুখস্থ রাখতে সুবিধা হবে। এরপরে হচ্ছে বিউরিয়ালস এন্ড রক পেইন্টিংস গিভ আস আইডিয়াস অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ দ্য রিলিজিয়াস প্র্যাকটিসেস অ্যান্ড অলসো রিফ্লেক্ট দ্য ডিভিশন অফ দ্য লেবার অন দ্য বেসিস অফ জেন্ডার। অর্থাৎ ওই সময়কার যে মৃতদেহর যে ঘটনাগুলো ছিল, মৃতদেহ যেভাবে দেওয়া হতো, বিউরিয়ালস অ্যান্ড রক পেইন্টিংস, দুটো থেকে কিন্তু আমরা একটা আইডিয়া পাচ্ছি যে সেই সময় যে রিলিজিয়াস অর্থাৎ ধর্মীয় প্র্যাকটিসও হতো, এবং সেই সময় ডিভিশন অফ লেবার ছিল, অর্থাৎ কাজের ভিত্তিতে ভাগাভাগি ছিল, এবং সেটা জেন্ডার বেসিসে। ওকে, এবার কিছু ইম্পর্টেন্ট মেসোলিথিক সাইট তোমাদেরকে জানতে হবে। এই প্রশ্নগুলো আসে যে প্রত্যেকটা সময়ের সাথে বাকি সময়ের কী কী পার্থক্য আছে, তার যদি ডেসক্রিপটিভে অর্থাৎ রাইটিংয়ে আসে, ইউপিএসসিতে আসতে পারে, এসেওছে এর আগে, তো সেক্ষেত্রে তোমাদেরকে এই বিষয়গুলোকে পড়ে একটা ধারণা করেই কিন্তু লিখতে হবে। তো আমরা ফিরবো, এখানে লেখা রয়েছে বাগড় রাজস্থান অন রিভার কোঠারি ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড বেস্ট ডকুমেন্টেড মেসোলিথিক সাইট ইন ইন্ডিয়া। অর্থাৎ রাজস্থানে রয়েছে জায়গাটা, এটাকে ডকুমেন্টেড ওয়াইজ সব থেকে বড়। এরপরে ছোটনাগপুর রিজন আছে, সেন্ট্রাল ইন্ডিয়াতে বোধ আদমগড় আছে, এমপি আছে, এই সমস্ত জায়গাগুলো আছে। আবার এখানে ওয়েস্ট বেঙ্গলের কথা যদি দেখি, যারা ডব্লিউবিসিএস দিচ্ছ, এখানে বীর ভানপুরের কথা এখানে দেওয়া রয়েছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি কেউ পশ্চিমবঙ্গের কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। প্রতাপগড় এরিয়া যেটা দেখতে পাচ্ছি, সেখানেও একটা জায়গা রয়েছে, ইউপির মাহাদাহতে রয়েছে। তো এখানে বোন আর্টিফ্যাক্টস পাওয়া যাচ্ছে, ওকে, এবং অ্যারোহেডস এবং বোন অর্নামেন্টও পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু মাথায় রেখো। ওকে, তো এরপর আমরা এবার ট্রানজিশন করছি নিওলিথিক এজে, ওকে, যেটা ফুড প্রডিউসিং স্টেট। এতক্ষণ অবধি আমরা কিন্তু হান্টিং গ্যাদারিং দেখছিলাম, এবার আমরা দেখবো খাবার তৈরি করা হচ্ছে। ওকে, তো দেখা যাক কি হয়েছিল। তো নর্থ ইন্ডিয়ার গল্প আমরা দেখবো এখানে। তো নর্থ ইন্ডিয়াতে নিওলিথিক এজ ইমার্জড অ্যারাউন্ড 8000 to 6000 BCE, অর্থাৎ 8000 থেকে 6000-এর মধ্যে নিওলিথিক এজ কিন্তু ফ্লারিশ করেছিল বলে ধারণা। তো অ্যাট সাম প্লেসেস ইন সাউথ অ্যান্ড ইস্টার্ন ইন্ডিয়া ইট ইজ লেট অ্যাজ 1000, অর্থাৎ আমরা যেটুকু তথ্য পাচ্ছি তাতে ওখানে যেটা 8000 বা 6000-এ শুরু হয়েছিল, তার থেকে অনেক পরে শুরু হয়েছে সাউথ ইন্ডিয়ায়। Its significance in prehistory can be gauged by the fact that V. Gordon Childe termed the Neolithic phase as a Neolithic revolution. অর্থাৎ গর্ডন চাইল্ড কি বলেছিলেন, এই নিওলিথিক ফেজটাকে বলেছিলেন একটা রেভলিউশন। কেন বলেছিলেন তোমরা এবার জানতে পারবে। It introduced a lot of innovations, এই কারণে এটাকে কিন্তু এভলিউশন বা রেভলিউশন সবই বলা যেতে পারে। ওকে, তো সেক্ষেত্রে কি কি ইনোভেশন এসেছিল আমরা দেখবো। তোমরা এখানে এবার আশা করি যে সমস্ত দেখতে পাচ্ছ এই ওয়েপেনগুলো, এইগুলো এবার তোমরা চেনো, আগেরগুলো খুব একটা না চিনতে পারলেও এগুলোর সাথে আজকে মডার্ন যে সমস্ত ব্যবহার করা হয়, যেমন এইটা এখানে রয়েছে, এইগুলো তো তোমরা জানোই যে মানুষ কি দিয়ে ব্যবহার করতো এই জিনিসটা। তো এইগুলো থেকেই বলা হচ্ছে যে এভলিউশন তো আর রেভলিউশন আসতেই পারে। আমরা দেখতে থাকবো পরপর কি কি এসেছে। প্রথম হচ্ছে ফুড প্রোডাকশনের অ্যাডভেন্ট হয়েছিল কিভাবে,
The Neolithic man cultivated land and grew fruits and corn like ragi and horse gram, kulati. He domesticated cattle, sheep and goats. Sorry. তো নিওলিথিক ম্যানরা তখনকার দিনে চাষ করতে জানতো, তারা ফল উগাতে পারতো এবং তারা তার সাথে ডোমেস্টিকেটও করতে পারতো। এরপর টেকনোলজিতে কি ইনোভেশন এসেছে? দ্য নিওলিথিক ম্যান ইনোভেটেড ইন দ্য প্রোডাকশন অফ স্টোন টুলস, প্রোডাক্টিভ ইমপ্লিমেন্টস সাচ এস পলিশড, পেকড অ্যান্ড গ্রাউন্ড স্টোন টুলস। অর্থাৎ নিওলিথিক লোকেরা ইনোভেট করেছিল যেখানে কিনা প্রোডাক্টিভভাবে আমরা স্টোন টুলসটাকে ব্যবহার করতে পারবো, অর্থাৎ কম সময় কম এফার্টে যাতে যেটা আমরা চাই সেটা আমরা পেতে পারি। সেই জন্য তারা অনেক কিছু করেছিল, পালিশ করেছিল, প্যাক্ট করেছিল এবং গ্রাউন্ড স্টোন টুলস করেছিল। দে ডিপেন্ডেড অন পলিশের স্টোনস আদার দ্যান কোয়ার্টজাইট ফর মেকিং টুলস। অর্থাৎ এবারটা কিন্তু তারা আর কোয়ার্টজাইট দেখছে না, তারা কিন্তু পাথর দিয়েই বানাচ্ছে যেটা পলিশড। The use of salts were especially important for grounds and polished hand axes. এই সমস্ত জিনিসগুলো জানতে হবে যে হ্যান্ড এক্স বানাতে এগুলো সব লেগেছিল। Based on the types of axes used, 3 important areas of Neolithic settlements can be identified. অর্থাৎ যে সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রত্যেকটা এরাতেই কি দেখছি স্টুডেন্টস, যে আমাদেরকে কিন্তু তাদের জায়গাগুলো সম্পর্কে জানতে হচ্ছে, যেটাই আসলে ইম্পর্টেন্ট। তো নর্থ ওয়েস্টার্নে রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সেস পাওয়া গেছে, নর্থ ইস্টার্নে পলিস্টোন অ্যাক্সেস পাওয়া গেছে, সাউথার্নে কিন্তু অ্যাক্সেস পাওয়া গেছে ওভাল সাইডে, অর্থাৎ এক এক জায়গায় এক এক রকম। এরপর আমরা ইনভেনশন দেখবো পটারিতে। দ্য নিওলিথিক এরা কমিউনিটিজ ফার্স্ট মেড পটারি বাই হ্যান্ড, অর্থাৎ এরাই কিন্তু প্রথম হাত দিয়ে পটারি বানিয়েছিল, অ্যান্ড দেন উইথ দ্য হেল্প অফ দ্য পটার্স হুইল। তো তারপর তো কুমোরের চাকা বেরিয়ে গিয়েছিল, সেই চাকায় হতো, কিন্তু প্রথম কিন্তু হাতে করেছিল। দেয়ার পটারি ইনক্লুডেড ব্ল্যাক বার্নিশড ওয়্যার, গ্রে ওয়্যার অ্যান্ড ম্যাট ইমপ্রেসড ওয়্যার। তো এইগুলোকে সেই ওয়্যারের যুগ থেকেও বলা যেতে পারে ওয়্যার ইরা। তো এটা ব্ল্যাক বার্নিশ ছিল বলতে কালো বার্ন ছিল, পুরো গ্রে কালারের ছিল, ম্যাট কালারের ছিল। It can be therefore said that pottery on a large scale appeared in this phase. তো যদি প্রশ্ন আসে পটারি কোন এরা এসেছে, the answer will be Neolithic era. এরপরে emergence of self sufficient village communities, এটা একটু বুঝতে হবে যে ভিলেজ কমিউনিটিসের যে এমার্জেন্সটা হয়েছিল, যারা সেলফ সাফিসিয়েন্ট অর্থাৎ স্বনির্ভর ছিল। ইন দ্য লেটার ফেসেস অফ দ্য নিওলিথিক এরা পিপল লেড আ মোর সেটেলড লাইফ, অর্থাৎ এই সময়টাতে মানুষ একটা সেটেলড লাইফ লিভ করতে আরম্ভ করলো। দে লিভড ইন আ সার্কুলার আর রেক্ট্যাঙ্গুলার হাউসেস মেড আপ অফ মাড অ্যান্ড রিড, অর্থাৎ মাটির তৈরি বিভিন্ন গোল বা রেক্ট্যাঙ্গুলার হাউসে তারা থাকতো। দে অলসো নিউ, এই সময়টাতে দে অলসো নিউ হাউ টু মেক বোর্ডস অ্যান্ড কুড স্পিন কটন অ্যান্ড উল অ্যান্ড ওয়েভ ক্লথ। তো বুঝতেই পারছো আমরা কেন বলি পৃথিবীর মধ্যে ভারতেই প্রথম কাটানো হয়েছিল, ভারতের মানুষেরা করেছিল। তো সেক্ষেত্রে তারা বোটও বানাতে জানতো সেখানে। তো এই ইনস্টেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর দেখবো 5 নম্বরে দ্য ডিভিশন অফ লেবার বেসড অন সেক্স অ্যান্ড এজ। As society was progressing, the need for additional labor was recognized and thus labor was procured from other non-kin groups. অর্থাৎ এখানে বোঝা যাচ্ছিল যে যখন সোসাইটি বাড়ছে তো বিভিন্ন ধরনের কাজ কিন্তু বাড়বে এবং এখানে কিন্তু সে কাজগুলোকে রেসপেক্ট দেওয়া হচ্ছিল। Some of the important excavated Neolithic sites along with their unique aspects, অর্থাৎ আমরা এতক্ষণ প্যালিওলিথিক সাইট দেখেছি, মেসোলিথিক সাইট দেখেছি লাইক ভীমবেটকা, এবার আমরা কিছু নিওলিথিক সাইট দেখব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বুরজাহোম। ওকে, এখানে দেখা যাচ্ছে ইউনিক রেক্ট্যাঙ্গুলার চপার, ডোমেস্টিক ডগ যে সমস্ত পাওয়া গেছে তার মাস্টারের সাথে তাকে পাওয়া গিয়েছে, এই প্রশ্নটা আসতে পারে। এরপরে গুফরাল আছে, অর্থাৎ গুফকরাল আছে ইন জম্মু কাশ্মীর, এখানে পিট ডুয়েলিং আছে, স্টোন টুলস আছে। এরপরে মাস্কি আছে, ব্রহ্মগিরি আছে, পিকলিহাল আছে, এখানে ক্যাটেল হার্ডিং এর প্রুফ পাওয়া গিয়েছে। প্রশ্ন কিন্তু এইভাবে উল্টো দিক থেকেও আসতে পারে যে প্রুফ অফ ক্যাটেল হার্ডিং কোথায় দেখা গিয়েছিল। এরপরে ফুড প্রিপারেশন কমিউনিটি বা ফিস্টিং কোথায় গিয়েছিল সেটা বুদিহালে দেখা গিয়েছিল, এখানে রয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ বইটার এইখানটাতেই রয়েছে, যাদের কাছে পুনম দালাল আছে তোমরা কিন্তু দেখে নিতে পারো। এছাড়া আমরা দেখব যে এই সমস্ত তামিলনাড়ুর যে জায়গাটা রয়েছে বা গারো হিলস ইন মেঘালয়াতে রয়েছে, এইখানে অনেক জায়গা আছে নিওলিথিক সাইটের, বুঝতেই পারছো এটা একদম লেটেস্ট পাওয়া গিয়েছে বলে এতগুলো জায়গা। তো তোমরা কিন্তু যদি অবজেক্টিভের জন্য পড়ো তোমরা পিঙ্ক পার্টগুলো স্পেশালি পড়ে নিতে পারো, আর যদি ডেসক্রিপটিভ হয় সেটা তোমাদেরকে লিখে একটু মনে রাখতে হবে। এছাড়া মেহেরগড় আছে, দ্য আর্লিয়েস্ট নিওলিথিক সাইট নোন অ্যাজ লাইক ব্রেড বাস্কেট অফ বালুচিস্তান। তো মেহেরগড় সভ্যতার আমরা নাম শুনেছি, সেটা দেখতে পাচ্ছি। তো আর্লিয়েস্ট এভিডেন্স অফ রাইস কাল্টিভেশন কোথায় হয়েছিল আমরা সেটাও এখানে এই জায়গাটাতে দেখতে পাচ্ছি। দেখা রয়েছে যে কোলদিবা অর্থাৎ বেলান ভ্যালির যে কোলদিবা আছে, ইউনিক ইন টার্মস অফ দ্য প্রেজেন্স অফ দ্য 3-fold নিওলিথিক, অর্থাৎ 3 ধরনের টায়ার পাওয়া যাচ্ছে। কোলদিবা আর মাহাগড় এই দুটো সাউথ অফ এলাহাবাদে আছে, যে জায়গাটাকে বলা যেতে পারে আর্লিয়েস্ট এভিডেন্স অফ রাইস কাল্টিভেশন। এরপরে চোপানি দেখতে পাচ্ছি বেলান ভ্যালিতে। বেলান ভ্যালির ব্যাপারে আমাদের একটু জানতে হবে।
আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা যদি একটু ধ্যান দাও। তো বেলাট ভ্যালি, the northern spurs of the Vindhyas and the middle part of the Narmada Valley, evidence of all the three phases of Paleolithic settlement followed by Mesolithic and Neolithic। অর্থাৎ একটা প্রশ্ন আসতে পারে প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক, এদের তো তিনজনেরই বিভিন্ন জায়গায় ভারত জুড়ে সেটেলমেন্ট পাওয়া গেছে, বাট এই তিনটে জুড়েই কি কোনো জায়গা আছে? তিনটেরই সেটেলমেন্ট আমরা সেখানে দেখতে পাবো। সো দিস ইজ বেলাট ভ্যালি। ওকে, এই প্রশ্নটা কিন্তু আছে, এটা আসতে পারে, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর আমরা দেখব চ্যালকোলিথিক এজ বা কপার স্টোন এজ। তো এরপর আমরা দেখতে চলেছি চ্যালকোলিথিক বা কপার স্টোন এজ। এখানে আমরা প্রথমেই দেখব যে সময়কালটা, তো সময়কালটা হচ্ছে 3000 থেকে 500 বিসি, অর্থাৎ 3000 খ্রিস্টপূর্ব থেকে 500 খ্রিস্টপূর্ব অবধি। তো the Chalcolithic age marked the emergence of the use of the metal along with stone tools। অর্থাৎ এইখানটাতে কি হলো, মেটালের সাথে স্টোন টুলসের একটা মেলবন্ধন হলো। অর্থাৎ কপার কি, কপার মেটাল আর এটা স্টোন টুলস, তো মেটাল আর স্টোন টুলসের যখন মেলবন্ধন হলো সেই মুহূর্তেই কিন্তু আমরা এটাকে চ্যালকোলিথিক এজ বলতে শুরু করলাম। তো দ্য ফার্স্ট মেটাল টু বি ইউজড ওয়াজ কপার, অর্থাৎ প্রথম যে মেটালটা ব্যবহার করা হয়েছিল সেটা ছিল কপার। দো দে অলসো অকেশনালি ইউজড ব্রোঞ্জ, তো তারা অকেশনালি কিন্তু ব্রোঞ্জও ব্যবহার করতো বলে আমরা জানতে পারছি। তো টেকনোলজিক্যালি দ্য চ্যালকোলিথিক স্টেজ লার্জলি অ্যাপ্লাইজ টু দ্য সেটেলমেন্টস অফ দ্য প্রি হরপ্পানস। অর্থাৎ প্রি হরপ্পা কথার অর্থ হচ্ছে, যারা এখনো অবধি পড়নি তাদেরকে বলে রাখি, হরপ্পা সভ্যতারও বেশ কিছু স্টেজেস আছে, কারণ যে কোনো সভ্যতা, তুমি যে কোনো সভ্যতা তুলে নাও, সেই সভ্যতার কিন্তু তিনটে স্টেজ থাকা উচিত। যে একটা স্টেজ হওয়া উচিত যখন সভ্যতাটা সবে তৈরি হচ্ছে, প্রি পার্টটা, একটা হচ্ছে তারা সভ্যতার একদম শিখরে পৌঁছে গেছে, আর একটা হচ্ছে সভ্যতার বিনাশ। এই তিনটে পার্ট কিন্তু থাকে। তো এইটা হচ্ছে যখন হরপ্পা সবে তৈরি হচ্ছে, এটা সেই সময়টার কথা বলা হচ্ছে, যে সময়টা চ্যালকোলিথিক এজের একটা কিন্তু অবদান আছে। বাট ইন ভেরিয়াস পার্টস অফ দ্য কান্ট্রি ইট অ্যাপিয়ার্স আফটার দ্য এন্ড অফ দ্য ব্রোঞ্জ হরপ্পা কালচার। তো অনেক আমাদের দেশের বিভিন্ন জায়গাতে হরপ্পা যখন ব্রোঞ্জের কালচারটা শেষ হচ্ছে তারপরও দেখা গিয়েছে। তো এক এক রকম জায়গায় তাদের মতো করে দেখা গিয়েছে। তো some Chalcolithic cultures are contemporary of Harappan culture and some of the pre-Harappan cultures। অর্থাৎ কিছু কিছু প্রি হরপ্পার কালচারের সাথে ম্যাচ খাচ্ছে এবং কিছু কিছু জায়গা সেটা হরপ্পার কালচারের সাথে, অর্থাৎ একদম পিওর হরপ্পা যখন স্টার্ট হয়েছে। তো though it is possible to say that most Chalcolithic cultures are post-Harappans। তো যেহেতু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে হরপ্পার একদম এন্ডে নাকি পাওয়া গিয়েছে, অর্থাৎ ব্রোঞ্জ এরাটা শেষে, তো সেই জন্য নাকি পোস্ট হরপ্পারে ধরা যেতে পারে। Some prominent sites of pre-Harappan Chalcolithic culture are Ganeshwar near Khetri mines of Rajasthan, Kalibangan in Rajasthan, হরিয়ানার বানওয়ালি এবং কোট দিজি, এটা পাকিস্তানে। এই সমস্ত জায়গায় কিন্তু এগুলো পাওয়া গিয়েছে। তো চ্যালকোলিথিক পিপল ডোমেস্টিকেটেড কাউস, শিপস, গোটস, পিগস অ্যান্ড ব্যাফেলোস অ্যান্ড হন্টেড ডিয়ার। অর্থাৎ এখানে তারা গরুকে ডোমেস্টিকেট করতো। ডোমেস্টিকেটের অর্থ হচ্ছে গৃহপালিত করা, গৃহপালিতকরণ রাধার। তো সেক্ষেত্রে কাউস, শিপ, গোটস, এই সমস্ত বাংলা মানেগুলো তোমরা যখন প্রিপারেশন নিচ্ছ জানো। তো সেক্ষেত্রে এছাড়া ওরা হরিণ শিকার করতো। দে এট বিফ বাট ডিড নট লাইক পর্ক। ওকে, তারা গরুর মাংস খেত কিন্তু শুয়োরের মাংস খেত না, কারণ পছন্দ করতো না বলে এই বই থেকে আমরা জানতে পারছি। এটাকে পক বলা হয়। অ্যান্ড ওয়্যার অলসো নট অ্যাকোয়েন্টেড উইথ হর্সেস। ওকে, এবং তারা কিন্তু ঘোড়ার সাথে অ্যাকোয়েন্টেড ছিল না। এটা থেকে আমরা অনেকগুলো কথা বুঝতে পারি, আইডিয়া করতে পারি। এক হতে পারে ঘোড়ার ব্যবহার জানতো না, এক হতে পারে ঘোড়া দেখেনি, এরকম অনেক কিছু হতে পারে। মোট কথা ঘোড়ার সাথে বেশি পরিচিতি লাভ তারা করেনি, এটুকু মাথায় রাখো। এটার মানে কিন্তু কোথাও বলা নেই যে হরপ্পায় ঘোড়া এক্সিস্টই করতো না, এটা কিন্তু বলাটা আমার ভুল হবে। ঘোড়া হয়তো ছিল, তারা জানতো না, এরকম ব্যাপার। তো ইট ইজ রাদার ইন্টারেস্টিং টু নোট দ্যাট দ্য ডোমেস্টিকেটেড অ্যানিমালস ওয়্যার স্লটার্ড ফর ফুড and not milked for dairy products, but this practice still continues among the মানে একদম এন্ড অফ দি গোন্ড পিপল অফ দ্য বাস্তার। এবার আমি কেন কথাটা বলছি, এই স্লটার কথাটা তোমাদের মনে পড়ছে যারা আমার এই লেকচারটা দেখছো রিগার্ডিং ইন্ডিয়ান হিস্ট্রি। আমি একটু আগেই কিন্তু বলছিলাম যে যখন অ্যানিমাল ডোমেস্টিকেশন স্টার্ট হচ্ছে সেটা কিন্তু ওই কেন হচ্ছে তোমরা জানতে পারবে। তো অনেকেই ডোমেস্টিকেট মানে ভাবি হয়তো আমরা যেরকম ঘরে ডগিজ রাখি, পেটস রাখি, তো পেটওয়ালা কালচার এটা ছিল না। তো এখানে ডোমেস্টিকেটের অর্থ হচ্ছে যদি আজকে একটা বিফকে ওরা তুলে এনে রাখতে পারে, সেই বিফটা ওরা অনেকদিন ধরে খেতে পারবে, ওদেরকে আর না হান্টিংয়ে যেতে হবে না বা ওদেরকে বেরোতে হবে না। তো মানুষ তখন থেকে গ্যাদার করা স্টার্ট করেছে, তো সেই জন্য স্লটারির জন্য তুলে আনা হতো। এরপর দ্য পিপল অফ দ্য চ্যালকোলিথিক ফেজ প্রডিউসড হুইট অ্যান্ড রাইস অ্যাজ দেয়ার স্টেপল। অর্থাৎ মেন খাবার হিসাবে কিন্তু
ওয়েট ছিল, রাইস ছিল, বাজরা ছিল এবং সেভারাল পালসেস ছিল, যেমন লেন্টিস, ব্ল্যাক গ্রাম, গ্রিন গ্রাস পি, অর্থাৎ এখন আমরা যেগুলো খাই সেরকম অনেক কিছুই তখন বেরিয়ে গিয়েছে। তো while those living in eastern regions lived on fish and rice, এবার যারা ইস্টার্ন রিজিয়নে থাকতো তারা মাছে ভাতেই ছিল। তো এই মাছে ভাতে বাঙালি যে শব্দটা, আমি জানি না সেটা শুরু কোথায় হয়েছে, হয়তো এইরকম কোনো জায়গা থেকেই শুরু হয়েছিল। দেখো ফিশ আর রাইস এই দুটো দেখতে পাচ্ছি। তো দে প্র্যাকটিসড মোর স্ল্যাশ বর্ন আর ঝুম কাল্টিভেশন, আমরা ঝুম চাষের কথা জানি, তো এরা ঝুম চাষের কনসেপ্টটা দেখতো। হাউএভার neither the plow nor the hoe has been found, তো সেই সময় কোনো প্লাউ বা কিছু লাঙল ফাঙল কিছু পাওয়া যায়নি এই পিরিয়ডের সময়। তো দে ইউজড ডিফারেন্ট টাইপস অফ পটারি, of which black and red pottery was the most popular, তো এরা একটা ডিফারেন্ট টাইপের পটারি কালচার ইউজ করতে আমরা দেখতে পাচ্ছি, যেখানে কালো লাল অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড রেড পটারিটা সেই সময় সব থেকে বেশি পপুলার, কারণ এটা হয়তো সব থেকে বেশি পাওয়া গিয়েছে। তো দিস ওয়াজ মেড ইউজিং দ্য পটার্স হুইল, এটা পটার্স হুইল দিয়ে বানানো হতো, অ্যান্ড ওয়াজ পেইন্টেড উইথ হোয়াইট লাইন ডিজাইন দিয়ে এটাকে পেইন্ট করা হতো। ইকুয়ালি ইন্টারেস্টিং ইজ দ্য ফ্যাক্ট দ্যাট, অর্থাৎ এখানে একটা সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে কিন্তু মহিলারা পটার্স হুইল ইউজ করতো না, শুধুমাত্র ছেলেরা করতো। এটা মাথায় রাখো, লেখা রয়েছে ক্লিয়ারলি ফিমেল পটার্স ডিড নট ইউজ দ্য পটার্স হুইল, অর্থাৎ ওনারা হয়তো হাতে বানাতেন, ছেলেরা হয়তো মেশিনটায় বানাতো। মেশিন বলতে পটার্স হুইলের কথা বলছি। আদার ডিস্টিংগুইশিং ফিচার্স অফ দ্য পিপল ইন দ্য চ্যালকোলিথিক এজেস কি, আর কিছু কিছু ফিচার্স আমরা এবার দেখবো। দে ওয়ার নট অ্যাকোয়েন্টেড উইথ বার্নড ব্রিক, এরা পোড়া ইটের সম্পর্কে এদের আইডিয়া ছিল না, অ্যান্ড জেনারেলি লিভড ইন থ্যাশড হাউসেস মেড অফ মাড ব্রিক্স, এরা মাড ব্রিক্সের দেওয়া যে হাউসেসগুলো আছে সেখানে থাকতো। দের ইকোনমি ওয়াজ আ ভিলেজ বেসড ইকোনমি, অর্থাৎ গ্রাম্য পরিবেশে থাকতো। চালকোলিথিক ইরা পিপল ডিড নট নো দ্য ইউজ অফ রাইটিং, এখনো কিন্তু রাইটিং আসেনি, সেই জন্য আমরা এটাকে কিন্তু শুরুতেই আমি কিন্তু পার্টটা বলে দিয়েছিলাম। তো দেয়ার ভিলেজেস ওয়ার স্মল উইথ হাটস ক্লোজ টু ইচ আদার, এদের ভিলেজেস অনেকটাই ছোট ছিল এবং এখানে এদের একজনের বাড়ি খুব কাছাকাছি ছিল। এই কাছাকাছি থাকার কারণ বলে আমার নিজের মনে হয়েছে ওই বিভিন্ন পশু পাখির থেকে যে ভয়, তো প্রত্যেকে সংঘবদ্ধভাবে থাকার যে বিষয়টা সেইটা ছিল। তো চালকোলিথিক এজ পিপল কুকড দেয়ার ফুড, তারা রান্না করতে জানতো। স্মল ক্লে ইমেজেস অফ আর্থ গডেস হ্যাভ বিন ফাউন্ড ফ্রম দ্য চালকোলিথিক সাইট, তো ধরিত্রী মাতার একটা মূর্তি পাওয়া গিয়েছে। ইট ইজ দাস পসিবল টু সে দ্যাট দে ভেনারেটেড মাদার গডেস, তো এটা ধরা যেতে পারে সেই সময়কার মানুষেরা মাতৃদেবী পূজা করত। তো চালকোলিথিক পিপল ওয়ার ফন্ড অফ অর্নামেন্টস, অর্থাৎ গয়না কেনা ভালোবাসে, জুয়েলারি কেনা ভালোবাসে, তারাও বাসতো এবং ডেকোরেশন করতে ভালোবাসতো। দ্য উইমেন ওয়োর অর্নামেন্টস অফ শেল, তারা শেল অর্নামেন্ট পরতো, অ্যান্ড বোন, তার মানে বুঝতেই পারছো বোনস দেওয়া তৈরি করা অর্নামেন্ট কিন্তু পরতো। অ্যান্ড ক্যারিড ফাইনলি ওয়ার্কড কোমস ইন দেয়ার হেয়ার, অর্থাৎ খুব সুন্দর কিন্তু ভাবে তারা তাদের হেয়ার কোম্ব করতো, অর্থাৎ এই সমস্ত জিনিসপত্র সেখানেও ছিল। দ্য বুল ওয়াজ প্রবাবলি দ্য সিম্বল অফ দেয়ার রিলিজিয়াস কাল্ট, ওকে, অর্থাৎ তাদের যে ধর্ম ছিল সেই ধর্মের একটা অন্যতম সিম্বল ছিল সেখানের বুল, বেসড অন স্টাইলিশ বুল টেরাকোটাস অফ মলওয়া অ্যান্ড রাজস্থান, অর্থাৎ রাজস্থান এবং মল্লতে যে সুন্দর বুলের যে টেরাকোটাগুলো পাওয়া গেছে সেটা থেকেই এই বিষয় সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি। এরপরে আমরা দেখবো দ্য চালকোলিথিক পিপল ওয়ার এক্সপার্ট কপার স্মিথস, অর্থাৎ কপারের কাজ তারা জানতো। দ্য নিউ দ্য আর্ট অফ কপার স্মেল্টিং অ্যান্ড ওয়ার গুড স্টোন ওয়ার্কার্স অ্যাজ ওয়েল, এই জন্যই তো এটাকে চালকোলিথিক বলা হচ্ছে। এক তো এরা কপার স্মিথ ছিল, মানে কপারকে গলিয়ে মিশিয়ে কি কি করতে হবে সব জানতো এবং তার সাথে পাথরের ব্যবহারটাও জানতো। দে ম্যানুফ্যাকচার্ড বিডস অফ সেমি প্রেশার স্টোন সাচ অ্যাজ কার্নেলিয়ান, স্টেটাইট অ্যান্ড কোয়ার্টজ, অর্থাৎ এর সমস্ত ধরনের যে সমস্ত স্টোন আছে এই সমস্ত স্টোনগুলোকে ম্যানুফ্যাকচার করতো। দেন নিউ স্পিনিং অ্যান্ড উইভিং, তারা এই দুটোও জানতো। চালকোলিথিক সেটেলমেন্টস হ্যাভ বিন ফাউন্ড কোথায় কোথায়, সাউথ ইস্টার্ন রাজস্থান, ওয়েস্টার্ন এমপি, ওয়েস্টার্ন মহারাষ্ট্র, এই সমস্ত জায়গায়। এছাড়াও সাউদার্ন আর ইস্টার্ন ইন্ডিয়ার বিভিন্ন পার্টে পাওয়া গেছে, অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছিলাম ফিশ অ্যান্ড রাইস সেই সমস্ত পার্টে। দেয়ার আর ডেফিনিট রিজিনাল ডিফারেন্সেস ইন টার্মস অফ সিরিয়ালস প্রডিউস অ্যান্ড কনজিউমড, পটারি মেড অ্যান্ড সো অন, অর্থাৎ যেহেতু একটাই কালচার বিভিন্ন জায়গায় যেহেতু ফ্লারিশ করেছে তাদের মতো করে করেছে। অর্থাৎ তুমি যদি আজকে পশ্চিমবঙ্গ অবশ্যই ভিডিওটা দেখে থাকো, আমরা কিন্তু 2024 সালে পশ্চিমবঙ্গ একটা মানে মানুষজন থাকছে, সাউথ ইন্ডিয়াতেও মানুষজন থাকছে, কিন্তু তুমি কি সেখানে গেলে সেখানকার কালচার একই রকম পাবে? কিন্তু তুমি কিন্তু মেলবন্ধনটা কিছুটা একই রকম হয়তো পেতে পারো, কিন্তু তাদের ফুড হ্যাবিটস হয়তো একটু আলাদা রকম হবে, হয়তো একই টাইপের ফুডস তারা ডিফারেন্টভাবে খায়, এটা হতে পারে। তো সেই বিষয়টার কথাই এখানেও বলা হচ্ছে। ফর ইনস্টেন্স ইস্টার্ন ইন্ডিয়া প্রডিউস রাইস, অর্থাৎ পূর্ব ভারতে ভাত তৈরি হতো, whereas
ওয়েস্টার্ন ইন্ডিয়া কাল্টিভেটেড বার্লি অ্যান্ড হুইট, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিয়াতে বার্লি অ্যান্ড হুইট হতো। ইন মহারাষ্ট্র ডেড ওয়ার বিউরিড ইন দ্য নর্থ সাউথ ডিরেকশন, অর্থাৎ মহারাষ্ট্রতে মৃতদেহকে নর্থ সাউথ ডিরেকশনে রাখা হচ্ছে, ওয়্যারাস সাউথ ইন্ডিয়াতে ইস্ট ওয়েস্টে রাখা হচ্ছে, আর ইস্ট ইন্ডিয়াতে ফ্র্যাকশনাল বিউরিয়াল কিন্তু প্র্যাকটিস করা হচ্ছে। তো এই সমস্ত তো এদিক ওদিক বিষয়গুলো থাকবে, এটাই তো বিউটি, তাই না, পৃথিবীর এবং সময়ের সৌন্দর্য। এরপর হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি ওয়াজ ভেরি হাই অ্যামং চ্যালকোলিথিক পিপল, অর্থাৎ শিশু মৃত্যুর হার প্রচণ্ড বেশি ছিল, অ্যাজ এভিডেন্ট ফ্রম দ্য বিউরিয়াল অফ আ লার্জ নাম্বার অফ চিলড্রেন ইন ওয়েস্টার্ন মহারাষ্ট্র। তো ওয়েস্টার্ন মহারাষ্ট্রতে প্রচুর পরিমাণে শিশু কঙ্কাল উদ্ধার হয়েছে, এবং যেটা থেকে এটা ধরা যায় সেই সময় হয়তো শিশু মৃত্যুর সংখ্যা অনেকটাই বেশি ছিল। তো one can note the beginning of social inequalities in Chalcolithic societies as chefs who lived in the rectangular houses, যেখানে বাকিটা ডাউন হার্টসে থাকতো। অর্থাৎ যখন মানুষ এতটা এগিয়ে গেল, মানুষ এতটা শিক্ষিত হয়ে গেল, তাহলে মানুষের মধ্যে ভেদাভেদ তো আসবেই। তাই সেই কারণে, কারণ আমরা তো আজকের সব থেকে শিক্ষিত সোসাইটিতে সব থেকে বেশি আমরা ক্লাস্টার দেখতে পাই, সোশ্যাল ইনইকুয়ালিটিস দেখতে পাই, সমতা কথাটা কনস্টিটিউশনেই যেন সীমাবদ্ধ হয়ে গিয়েছে, তাই না? তো সেক্ষেত্রে সোশ্যাল ইনইকুয়ালিটি সেই সময় ছিল, দেখা যাচ্ছে যে একটা রেক্টাঙ্গুলার হাউসটা একটা ক্লাস, সেখানে চিফ থাকে এবং রাউন্ড হার্টসের নর্মাল মানুষজন থাকে। এরপরে সাম অফ দ্য ইম্পর্টেন্ট এক্সক্যাভেটেড চ্যালকোলিথিক সাইটস অ্যালং উইথ দেয়ার ইউনিক অ্যাসপেক্টস, অর্থাৎ আমরা কিছু চ্যালকোলিথিক সাইট দেখবো যেটা তাদের ইউনিক অ্যাসপেক্টসের সাথে দেখতে পাবো। প্রথম হচ্ছে আহার, স্মেল্টিং অ্যান্ড মেটালার্জি ছিল, অর্থাৎ স্মেল্টিং করা এই সমস্ত জিনিসপত্র ছিল, এগুলো সব সোনা বা গয়না বানানোর বিভিন্ন স্টাইল। তারপরে গিলান্ড বা জিলান্ড অনেকে বলে, অকেশনাল ইউজ অফ বার্ড ব্রিক্স, এইখানটাতে একটু আধটু বার্ড ব্রিক্স ইউজ করা হতো বলে এটা দেওয়া হয়েছে, কারণ এগুলো দিয়ে প্রশ্ন হতে পারে। এটা বানাস ভ্যালি, রাজস্থান, এগুলোকে তোমরা নোট ডাউন করতে পারো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই সময়ের কিছু জিনিসপত্র যেটা আহার সাইটে পাওয়া গেছে। এছাড়া জরওয়া কালচার দেখতে পাচ্ছি, এখানে নন হরপ্পান কালচারের মধ্যে পড়ছে। এখানে সমস্ত জায়গার নামগুলো দেওয়া আছে, এটা বোঝানোর কিছু নেই, ওকে? তো এই পার্টগুলো তোমরা পড়ে নিতে পারো। তো এরপরে আমরা এখানে চ্যালকোলিথিক কালচার আর হরপ্পার কালচারের পার্থক্যটা দেখবো। সো দিস ইজ চ্যালকোলিথিক অ্যান্ড দিস ইজ হরপ্পা। তো চ্যালকোলিথিক কালচারটা ছিল হচ্ছে প্রাইমারিলি রুরাল, অর্থাৎ গ্রাম্য। কারণ অনেকের এখানে একটা প্রশ্ন আমি শুরুতেই বলতে চাইবো স্টুডেন্টস, যে চ্যালকোলিথিক আর হরপ্পা একদম পিঠে পিঠে রেখে শুরু হয়েছে, একে অপরের পিঠে থেকেই শুরু হয়েছে। তো সেক্ষেত্রে এদের মধ্যে কিন্তু কনফিউশন স্টুডেন্টদের তৈরি হবেই, খুব স্বাভাবিক। তো সেই জন্য আমরা এখানে বলে দিচ্ছি যে চ্যালকোলিথিক কালচারে প্রাইমারিলি কালচারটা গ্রাম্য ছিল একটু, এবং এই দিকের কিন্তু প্রাইমারিলি কালচারটা শহুরে ছিল হরপ্পা। এখানে মোস্টলি কপার হতো, এখানে মোস্টলি ব্রোঞ্জ হতো। এরা বসবাস করতো হিলি ল্যান্ড আর রিভার্সে। এরা অ্যাটেইন্ড করেছিল এদের শহুরে সভ্যতাটা, যেখানে ফুট প্লেইনস অফ ইন্দাস ভ্যালি, ইন্দাস গঙ্গা ভ্যালি যে কনসেপ্ট রয়েছে, ইন্দাস ভ্যালি ফ্ল্যাট প্লেইনসে, ওকে, ফ্ল্যাট প্লেইনসে এরা থেকেছিল। এবারে আমরা লাস্ট ইয়ার মেন্সের কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে, যার মধ্যে 2015 একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। যারা এবারে WBCS ডেসক্রিপটিভ বা রাইটিং হয়ে যাবে বলে একটা সম্ভাবনা দেখছো, তারা এটাকে দেখতে পারো, যে মেসোলিথিক রক কাট আর্কিটেকচার অফ ইন্ডিয়া নট অনলি রিফ্লেক্টস দ্য কালচারাল লাইফ অফ দ্য টাইমস বাট অলসো আ ফাইন অ্যাস্থেটিক সেন্স অফ কম্পারেবল অফ মডার্ন পেইন্টিং। তো এই প্রশ্নটা আমি তোমাদেরকে আনসারটা দিয়ে দেবো আমার ব্যাচে, প্রারম্ভে তোমরা পেয়ে যাবে 2023-এর যে WBCS ব্যাচ চলছে এই মুহূর্তে, সেখানে তোমরা এটা পেয়ে যাবে এই প্রশ্নটা। তো তোমরা তোমাদের মতো করে এই প্রশ্নটা লিখে দিতে পারো, ইনস্টিটিউশন থেকে চেক করে দেওয়া হবে। এছাড়া কিছু প্র্যাকটিস কোশ্চেন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিলিমসে ছিল, তোমরা এই প্রশ্নগুলো ডেফিনেটলি প্র্যাকটিস করতে পারো। এগুলো প্র্যাকটিস করলে খুব ভালোই হবে, কারণ এই প্র্যাকটিসগুলো যদি তোমরা না করো তাহলে তোমরা বুঝতে পারবে না তোমরা যতটা পড়েছো সেটা কতটা ইভ্যালুয়েট করতে পারলে। এখানে অনেকগুলো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। প্রচুর প্রশ্ন আছে, এই সমস্ত প্রশ্ন আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো আলাদা, এখানে আনসারও দেওয়া রয়েছে। তো এখানে প্র্যাকটিস কোয়েশ্চেন মেন্সের আরও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এরপরে চ্যাপ্টার 2 হরপ্পা সিভিলাইজেশন, যেটা আমরা দেখবো নেক্সট ক্লাসে। তো বাই বাই এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট রেকর্ডিংসে।